এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বিলপুর গ্রামের প্রেতাত্মা। আজকের গল্পে রয়েছে এক নিরিবিলি গ্রাম্য পরিবেশ, রয়েছে এক অতৃপ্ত প্রেতাত্মার কথা, আর রয়েছে মায়ের ভালোবাসার ছোঁয়া। গল্পের বিভিন্ন চরিত্রে মধুরা, অস্মিতা, প্রদীপ্তা, সৌরভ ফ্রম কিংবদন্তি, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। আড্ডাটা একেবারে গল্পের পরে হবে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। কুকুর রাতে কেন কাঁদে বলুন তো? অন্য কোনো সময় যে কাঁদে না তেমনটা নয়, কিন্তু রাতেই যেন ওদের এই কাঁদুনিতে বেশি পায়। ওরা কি রাতে কিছু দেখে ভয় পায় যেটা আমাদের চোখে ধরা পড়ে না? এই একই প্রশ্ন ঘুরপাক খায় বিলপুরের ছোট্ট ফটিকের মনেও। ভয় পায় ছোট্ট ফটিক। দাদু, শ্মশানের পাশে ওই কুকুরগুলো রাতের বেলায় কেন কাঁদে? ওরা কি আমার মতো ভয় পায়? ওদের ওই কান্নার আওয়াজ শুনলে আমারও খুব ভয় লাগে। ভয় কেন লাগবে দাদু ভাই? আমি তো তোমার পাশেই আছি। তোমার যখন ভয় করবে তখন আগের বছর মেলা থেকে তোমাকে যে গোপালের মূর্তি কিনে দিয়েছি ওটার কথা মনে করবে, তাহলে আর ভয় লাগবে না। নাতিকে সান্ত্বনা দিয়ে কোনো রকমে ঠান্ডা করলেও সতীনাথবাবু নিজেও ব্যাপারটা লক্ষ্য করেছেন। বেশ কয়েকদিন ধরে শ্মশান ঘাটের দিকে কুকুরগুলো যেন একটু বেশি হাঁকডাক করছে। বছরের এই সময়টাতে প্রতি বছর একই ঘটনা ঘটে। দশরথ বাবা হতে না পাওয়ার আক্ষেপে আজ থেকে প্রায় 10 বছর আগে এরকমই এক বসন্তের রাতে মাতাল অবস্থায় 23 বছরের বউটার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে বউটা শ্মশানের ধারে ওই বিলে গিয়ে ঝাঁপ দেয়। হাজার খোঁজাখুঁজি করেও শরীরটা পাওয়া যায়নি। তারপর থেকে শীত পেরিয়ে বসন্ত আসলে এই ঘটনা ঘটে। কথায় বলে আগুনে পোড়া মৃত ব্যক্তির আত্মা নাকি সহজে মুক্তি পায় না। কথাগুলো মনে হতেই সতীনাথ গোস্বামী 2 হাত জড়ো করে কপালে ঠেকালেন। রক্ষে করো গোবিন্দ, রক্ষে করো, রক্ষে করো। প্রকৃতির নিয়ম মেনেই রাত পেরিয়ে সকাল নেমেছে গ্রামের মাটিতে। প্রতিদিনের মতোই মাটির ঘড়া, কলসি, জ্বালা, কুঁজো, টব সমস্ত কিছু ভ্যানে বেঁধে নিয়ে হাটের দিকে চলেছে দশরথ। প্রথম বউয়ের গায়ে আগুন দেওয়ার অপরাধে সে 2 বছর জেল খেটে এসেই বিয়ে করেছে আরও একটা মেয়েকে। ঘরে একটা বছর 4 ছোট ছেলেও আছে। ফটিকের সাথেই খেলাধুলা করে। জানো ফটিক দাদা, কাল রাত থেকে না মায়ের খুব জ্বর। আজ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। বাবা তো কোন সকালে বেরিয়ে গেছে। মা রাতের বেলা সেই যে শুয়েছে, এখনো ওঠেনি। ফটিক কুল কুড়িয়ে হাফ প্যান্টের পকেটে রাখতে রাখতে উত্তর দিল, তোর খিদে পেয়েছে আগে বলিসনি কেন? চল আমার মায়ের কাছে, তোকে কিছু খাইয়ে নিয়ে আসি। মায়ের কাছ থেকে মুড়ি, গুড় আর কলা নিয়ে দশরথের ছেলে রতনকে পেট ভরে খাওয়ালো ফটিক। বড় ভালো ছেলে সে। সেই কোন ছোটবেলায় কলেরায় বাবাকে হারিয়েছে। তারপর থেকে বিধবা মা আর ঠাকুর দাদার সাথেই থাকে সে। গ্রামের আর 5টা বাচ্চার মতো বায়না ধরে না, গুরুজনদের অবাধ্যও হয় না। ঠাকুরদার নয়নের মণি আর মায়ের শেষ সম্বল ফটিক।
প্রতিদিন সতীনাথবাবু দুপুরবেলা ফটিককে নিয়েই খেতে বসেন। আদর করে ভালো জিনিসটা নিজের পাত থেকে তুলে দেন ফটিকের পাতে। আমার থেকে কিছুটা খাবার রতনকে দিয়ে আসবো মা। সকালে শুনলে না ওর মায়ের জ্বর হয়েছে, রান্না করেনি, তাহলে ও কি খাবে? সতীনাথবাবু নাতির মধ্যে নিজের মৃত ছেলেকে খুঁজে পান। পরের জন্য ঠিক এইভাবেই প্রাণ কাঁদত ছেলেটার। আরে তোর কাছ থেকে দিতে হবে না, বেশি করে রান্না করা আছে আমার, তুই পেট ভরে খা তো এখন, তারপর রতনের জন্য নিয়ে যাস ক্ষণে। ছেলের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল বিরাজ। ঠিক আছে মা, আমি কিন্তু তাহলে বিকেলবেলা খেলা সেরে তারপর ফিরবো। সেদিন রতনের সাথে খেলতে গিয়ে বাড়ি ফিরতে ফটিকের বেশ একটু দেরি হয়েছিল। রতনদের বাড়ি থেকে ফেরার রাস্তাটা থেকে গ্রামের শ্মশানটা কিছুটা দেখা যায়। ফটিক সেদিকে একবার তাকালো। মন চাইছিল ওদিকে যেতে, কিন্তু দেরি হলে মা যদি বকে, তাই আর যাওয়া হলো না। সন্ধ্যার পর রতনের মা ঝিমলির শরীরটা একটু ভালোর দিকে। উঠোনে কাঠের উনুনে তাই স্বামী আর ছেলের জন্য আলু সিদ্ধ ভাত চাপিয়েছে। ভেতর ভেতর জ্বরটা এখনো আছে, তাই উনুনের গরম তাপটা তার বেশ ভালোই লাগছে। উঠোনটা খেজুর পাতার বেড়া দিয়ে ঘেরা। ভাত ফুটছে, দশরথ ছেলের সাথে খেলছে। ঝিমলির সমস্ত শরীরটা কেন জানি না হঠাৎ শিরশির করে উঠল। একটা হালকা হাওয়া যেন বয়ে গেল সমস্ত উঠোন জুড়ে। চারিদিকে কেমন জানি একটা পোড়া পোড়া গন্ধ। ঝিমলি উঠোনটা চারিদিকে একবার চোখ বোলালো। এদিকে দশরথ ছেলের সাথে নানা মজার গল্প, ইকিরমিকির, অগর বগর এইসব করে সময় কাটাচ্ছে। পাশের ঘর আর এই ঘরটার মাঝখানে একটা দরজা আছে, যদিও বারান্দা থেকে দুটো ঘরেই সোজাসুজি ঢোকা যায়। পাশের ঘরের ঝিমলির উপস্থিতি অনুমান করে দশরথ বলল, তোর ভাত রান্না হলো রে বউ? খুব ক্ষীণ গলায় জবাব এলো, তাহলে একবারটি রতনের কাছে এসে বস দেখি, আমি একটু কল ঘর থেকে ঘুরে আসি। বলেই বাইরে বেরিয়ে এলো সে। কিন্তু দাওয়া পেরিয়ে উঠোনে পা দিতেই তার চোখ কপালে উঠল। ঝিমলি তো উনুনের পাশে বসে ভাত রান্না করছে। তাহলে কাকে সে রতনের কাছে রেখে এলো? পাশের ঘর থেকে তার কথার উত্তরই বা কে দিল? বউ, তুই কি এইমাত্র ঘরে গেছিলি? আমি ঘরে কই না তো। ঝিমলির কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে রতনের কান্নার শব্দ পাওয়া গেল। দশরথ আর ঝিমলি একসাথে ছুটে এলো ঘরের মধ্যে। রতন মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে। হ্যারিকেনের আগুনটা একেবারে ওর মুখের কাছে। কি বিপদ! আশ্চর্য, ওটা তো ছিল চৌকির পাশে, ওই টেবিলটার উপর। দশরথ ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। কেমন করে পড়ে গেলি বাবা? আর আগুনটাই বা নামিয়ে নিয়েছিস কেন? আমি নামাইনি, মাই তো আগুনটা নামিয়ে এখানে রাখলো, বলল ভাত দেবে, তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আগুনটার কাছে। তুই বাইরে ছিলি ঠিক কথা, কিন্তু আমাদের ছেলেটাও মিথ্যে বলছে না। তোকে পরে সব বলবো। অপরাধী তার নিজের অপরাধের কথা কখনো ভোলে না। আজ রবিবার, হাট বন্ধ। খালপাড়ের কদম গাছটার নিচে বসে আছে দশরথ। বাড়ি থেকে বেরোনোর সময় দেখে এসেছে ঝিমলির শরীরটা আজ একটু ভালোর দিকে হলেও ঘরের বাইরে সবসময় সে নাকি একটা পোড়া গন্ধ পায়। অন্য কিছুর গন্ধ হলে হয়তো সেটা দশরথের কাছে এতটা চিন্তার কারণ হতো না, কিন্তু পোড়া গন্ধ। জেল থেকে ছাড়া পেয়ে ঝিমলিকে বিয়ে করার আগে
বটতলার কালীচরণকে একবার হাত দেখিয়েছিল সে। তখন কালীচরণ বলেছিল, বিয়ে যখন করতে চাইছো দাশু, তখন আমি আর বারণ করি কি করে বলো? শুধু এটুকু বলতে পারি, এই বউ তোমার বছর 7 বেশি বাঁচবে না। তুমি যতবারই বিয়ে করবে ততবারই একই ঘটনা ঘটবে। নিজের জীবন দিয়ে তোমার কর্মফলের মাসুল গুনবে তারা। গ্রামের সবাই বলে সূর্য দক্ষিণ দিকে উঠলেও নাকি কালীচরণের ভবিষ্যৎবাণী ভুল হয় না। দশরথ প্রথম স্ত্রীকে বিয়ের 7 বছরের মাথায় গায়ে আগুন দিয়ে মেরেছিল, আর ঝিমলির সাথেও তার বিয়ে হয়েছে 7 বছর। তাহলে কি ঝিমলিকে নিজের প্রাণ দিয়ে দশরথের করা পাপের মাসুল গুনতে হবে? মনটা ভারী হয়ে ওঠে তার। হরিনারায়ণ চক্রবর্তী গ্রামের পুরোহিত। মন্দিরের পুজো শেষ করে খালপাড়ের পথ ধরেই ফিরছিলেন। দশরথকে একলা বসে থাকতে দেখে জোর গলায় হাঁক পারলেন। আরে ও দাশু, দাশু, এই একলা এখানে বসে কি করিস রে? হরিনারায়ণের ডাকে দশরথ এগিয়ে গেল ওনার দিকে। আগে না ঠাকুর মশাই, আজ রবিবার হাট বন্ধ, তাই একটু বসেছিলাম। বৌমার শরীর এখন কেমন আছে? তার শরীর খারাপের খবর পেয়ে বাপের বাড়ি থেকে কেউ এসেছে বুঝি কাল রাতে? কে আর আসবে বলুন? আপনি তো জানেন সাতকুলে তার কেউ নেই। বাপের বাড়ি বলতে ওই এক বিধবা মা। সে তো জানি বাবা। কাল রাতে আমি ঘরের জন্য কিছু মালপত্র কিনে বাড়ি ফিরছিলুম। বয়স হয়েছে তো, তাই রাত বিরেতে আজকাল ভালো দেখতে পাইনি। দূর থেকে আমার মনে হলো একজন মেয়ে মানুষ যেন তোর বাড়িতে ঢুকলো। আমি ভাবলাম বৌমার মা এসেছেন বোধহয়, কিন্তু তুই যখন বলছিস কেউ আসেনি, তখন হয়তো আমার চোখের বুলটুলি হবে। যাক, যাই হোক, সূর্য মাথার উপর উঠতে চললো। তুই বাড়ি যা, অসুস্থ বউটাকে বাড়িতে একা ফেলে রাখিসনি। আমিও চলি, যা যা। ঠাকুরমশাইয়ের বলা কথাগুলো যেন দশরথের মাথার চিন্তাগুলোকে আরো বাড়িয়ে তুলল। ঝিমলির রোজ দুপুরে খাবার পরে হাঁড়িতে অবশিষ্ট ভাতটুকু রাস্তার কুকুরগুলোকে খেতে দেয়। আজ শরীরটা খারাপ হওয়াতে সে দায়িত্ব দশরথের। দশরথ দাঁড়িয়ে কুকুরগুলোকে খাবার দিচ্ছিল। ওদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। আর আদরের কুকুরগুলোকে ঠিকমতো খেতে দেওয়া হয়েছে কিনা তা দেখার জন্য স্বামীর পিছনে ক্লান্ত শরীরে এসে সে দাঁড়ায়। অবাক কাণ্ড, এতদিন যে ঝিমলিকে দেখে কুকুরগুলো লেজ নাড়িয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করত, আজকে তাকে দেখা মাত্রই কেউ কেউ শব্দ করে এদিক ওদিক একেবারে লেজ গুটিয়ে ছুটে পালিয়ে গেল সবকটা। হাজার ডাকাডাকি করে দশরথ বা ঝিমলি কেউই ফেরাতে পারল না ওদের। দশরথ ফিরে চাইল ঝিমলির মুখের দিকে। মাত্র 2 দিনের জ্বরে বউটার চোখের তলায় কেমন যেন কালি পড়ে গেছে। শরীরে জায়গায় জায়গায় কাল ছিটে পড়েছে। আচ্ছা বউ, কাল রাতে আমি যখন রতনের সাথে ঘরের ভিতর ছিলাম, তখন কি তোর সাথে কোনো মেয়ে মানুষ দেখা করতে এসেছিল? আমার সাথে আবার কে দেখা করতে আসবে শুনি? আর এই গ্রামের মেয়ে বউরা যে সন্ধ্যের পর ঘর থেকে বেরোয় না, সেটা বুঝি তুমি জানো না? কথাটা 100 ভাগ সত্যি। পুজো পার্বণ ছাড়া এ গ্রামের মেয়ে বউরা রাতে পথে ঘাটে বেরোয় না। তাহলে ঠাকুর মশাই কাকে দেখেছেন? আর উনি যাকে দেখেছেন আর দশরথ পাশের ঘরে যার শব্দ পেয়েছে, তারা দুজন কি এক? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল বিলপুরের মাটিতে। ঝিমলি স্নান সেরে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজাচ্ছে। দশরথ যেন আজ অন্য ঝিমলিকে দেখছে চোখের সামনে।
সবে মাত্র জ্বর থেকে উঠেই সন্ধেবেলা স্নান করতে গেলি কেন? এর আগে তো কখনো দেখিনি। ঠান্ডাটা এখনো ঠিক মতো যায়নি। শরীরটা আবার খারাপ করলে কি হবে শুনি? এই সময় সূর্যি ঠাকুর পাটে বসেন। স্নান করে সন্ধ্যের প্রদীপ জ্বালালে সংসারের মঙ্গল হয়, বুঝলে? তাছাড়া শরীর খারাপ হলে তুমি সেবা করে সুস্থ করে তুলবে। কথাগুলো বলতে বলতে হাসতে হাসতে দাওয়া পেরিয়ে ঘরে গিয়ে ঢুকল ঝিমলি। ঝিমলির বলা কথাগুলো দশরথের খুব চেনা। এর আগেও এই উঠোনে অন্য কারোর মুখে সে শুনেছে এগুলো। সেদিন রাতে কোনো কারণ ছাড়াই ঘুমটা ভেঙে যায় তার। ঘরের কোণায় মাটির কুঁজো থেকে এক গ্লাস জল খায়। ঝিমলি বিছানায় নেই, ঘরের দরজাটাও খোলা। মনে হয় কল ঘরের দিকে গেছে। রাতে একবার কোনো কারণে ঘুম ভেঙে গেলে সহজে আর ঘুম আসতে চায় না। একটা বিড়ি ধরালো দশরথ। দাওয়া এসে দাঁড়াতেই বুকে রক্ত একেবারে হিম হয়ে গেল তার। দাওয়ার এক কোণে বসে লম্ফের আগুনটা সমস্ত শরীরে বুলিয়ে চলেছে ঝিমলি। বউ, কি করছিস তুই? এটা অঘটন ঘটিয়েই ছাড়বি নাকি? বলেই ছুটে গিয়ে ঝিমলির হাত থেকে লম্ফটা ছুঁড়ে দিল সে। ঝিমলি কিন্তু সেই একইভাবে বসে রইল। খোলা চুল তার কোমর ছাড়িয়েছে। তাকে একটা হাত ধরে তোলার চেষ্টা করল দশরথ, কিন্তু পারল না। ঝিমলি একইভাবে মুখ ঘুরিয়ে উত্তর দিল, পোড়া মানুষকে আগুন পোড়াতে পারে না। কথাটা দশরথের কানে তীরের ফলার মতো বিঁধল। এবার সে ঘাড় ঘুরিয়ে তাকালো দশরথের দিকে। না 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 না, এ হতে পারে না। কে কে তুমি? তুমি কে? ভয়ে প্রচণ্ড আর্তনাদে ফেটে পড়ল দশরথ। আগুনে ঝলসানো হলেও এ মুখ তার চেনা। এই ঝিমলি হতেই পারে না, এটা অন্য কেউ। চোখের সামনে যেন অন্ধকার নামে দশরথের। এই যে শুনছো, সকাল হয়ে গেছে, ওঠো। হাটে যাবে না? বিছানা ছেড়ে দাওয়া এসে শুয়েছ কেন? সারা রাত এখানেই ছিল নাকি? ঝিমলির ডাকে চোখ খুলে তাকায় দশরথ। বউয়ের মুখটা চোখের সামনে দেখা মাত্রই হুড়মুড়িয়ে উঠে বসে, যেন দিনের বেলায় ভূত দেখেছে। কাল রাতের ঘটা সমস্ত ঘটনা সকালে সোনালি আলোয় ধুয়ে গেছে। এদিকে গ্রামে ইদানিং আরও একটা উপদ্রব শুরু হয়েছে। অবশ্য উপদ্রব না বলে আতঙ্ক বলাই ভালো। সন্ধ্যার পর গ্রামের কেউ খালপাড়ের ধারে এলেই একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। আগেও বলেছি যে খালপাড় থেকে শ্মশানটা দেখা যায়। অনেকেই নাকি দেখেছে যে একটা জ্বলন্ত মানুষের মূর্তি শ্মশান ভূমিতে ছোটাছুটি করে বেড়ায়। আবার কেউ কেউ বলে সেটা নাকি খালের জলে ঝাঁপ দেয়। দশরথের প্রথম স্ত্রীর ঘটনাটা সবাই জানে। মুখে প্রকাশ না করলেও তারা মনে মনে বিশ্বাস করে যে সে সেই অগ্নিদগ্ধ শরীর নিয়ে আজও ঘুরে বেড়ায় বিলপুরের মাটিতে। সেদিন বিকেলবেলা ফটিক আর তার মা বিরাজ এসেছে রতনের বাড়িতে। কাল ফটিকের জন্মদিন, তাই রতনকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ জানাতে এসেছে ওরা। বিরাজের বাবা তন্ত্র সাধনা করতেন। বাপের বাড়িতে সেসব দেখেই মানুষ হয়েছে সে। বাবার সাথে থাকতে থাকতে তার মধ্যে আপনা থেকেই একটা ক্ষমতা তৈরি হয়েছিল। কোনো জায়গায় অপার্থিব শক্তির উপস্থিতি সে বুঝতে পারত। দরজা পেরিয়ে ফটিক এক ছুটে হাজির হলো রতনের ঘরে। বিরাজ কিন্তু ঢুকল না। সে দাঁড়িয়ে রইল উঠোনের মাঝখানে। তার চোখ তখন ঘুরপাক খাচ্ছে দশরথের ভিটের চারপাশে। কেন জানি না, তার মন বলছে এখানে খুব খারাপ কিছু ঘটতে চলেছে।
ততক্ষণে ঝিমলি বেরিয়ে এসেছে ঘর থেকে। একটা পিঁড়ি দাওয়ায় পেতে দিতে দিতে বলল, ও মা, এখনো দাঁড়িয়ে আছো যে? এখানে এসে বসো দেখি। কতদিন পর দেখা হলো বলো তো তোমার সাথে? খুব বেশি দিন তো নয়, এই তো 7-8 দিন আগেই দেখা হয়েছিল মন্দিরে। 7 দিন কি কম হলো ভাই? মনে হয় যেন 7 বছর। ঝিমলি কাছে এগিয়ে আসতেই বিরাজের সারাটা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। ওর গায়ের পোড়া গন্ধটা যেন নাক জ্বালিয়ে দিচ্ছে। বিরাজ আর দাঁড়ালো না। আগামীকাল দুপুরে রতনের খাওয়ার কথা বলে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে বিরাজ। ফটিককে ভালো করে বুঝিয়ে বলে যাতে সে আর কখনো রতনদের বাড়ি না যায়। সেদিন সন্ধ্যাবেলা ফটিক যখন ঠাকুরদার কাছে দুলে দুলে নামটা মুখস্থ করছে, তখন বিরাজ এসে ঘরে দাঁড়ালো। কিছু বলবে বৌমা? আপনার সাথে আমার কিছু কথা ছিল বাবা, এখানে এখানে বলা যাবে না। আপনি বরং একটু বাইরে আসুন না। আচ্ছা বেশ, তুমি চাও, আমি আসছি। বিরাজ শ্বশুরকে বিকেলের সমস্ত কথাই খুলে বলল। বৌমার বিশেষ গুণের কথা সতীনাথ বাবু জানতেন, কাজেই ঘটনাটা মনের ভুল বলে উড়িয়ে দিতে পারলেন না। এসব কি বলছো তুমি মা? তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ভয়ানক বিপদ। দাসুটা তো সারাদিন বাড়িতে থাকে না, তার উপর রতন এখনো অনেক ছোট। তাহলে কি কালীচরণের কথাই সত্যি হতে চলেছে? বাবা, আমার মনে হয় আপনার একবার এই ব্যাপারটা নিয়ে ঠাকুর মশাইয়ের সাথে খোলাখুলি আলোচনা করা দরকার। তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বলতে পারবেন। আমার বাবা বেঁচে থাকলে হয়তো এই সময় কিছু একটা করতে পারতেন। কথাটা তুমি ঠিকই বলেছ মা। আমি বরং কালই একবার এই নিয়ে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলবো। পারলে একবার ওনাকে নিয়ে দাসর বাড়ি থেকে ঘুরেও আসবো। এদিকে রাত তখন কটা ঠিক বোঝা যাচ্ছে না। কলঘরে জলের শব্দে দশরথের ঘুমটা ভেঙে যায়। ঝিমলি পাশে নেই। দাশুর মনের ভিতরে গতকাল রাতের ভয়টা যেন আবার থাবা মেরে বসেছে। হ্যারিকেনের আলোটা সামান্য বাড়িয়ে ঘর থেকে সে বেরিয়ে এলো। ধীরে ধীরে উঠোনে নেমে দাঁড়ালো। হাতের আলোটা সামান্য উঁচু করে কলঘরের দিকটা সে দেখার চেষ্টা করল। তার চোখের সামনে যা ধরা পড়ল সেটা কি আদৌ কোনো স্বাভাবিক ঘটনা? ঝিমলি কলঘরের সামনের কুয়ো থেকে অনবরত গায়ে ঢেলে চলেছে। তার থেকেও আশ্চর্যের বিষয় হল, সেই ফুরিয়ে আসা নিভু নিভু আগুনের জল পড়লে যেমন ধুঁয়ো বেরোয়, ঠিক তেমন বের হচ্ছে ওর শরীর থেকে, যদিও তা খুবই সামান্য। দশরথ ভয় মেশানো চাপা গলায় ডাক দিল। সে জানে না তার সেই ডাকের উত্তরে গতকাল রাতের মতো কোনো বিভীষিকা অপেক্ষা করে আছে। বউ, বউ, এত এত রাতে এভাবে গায়ে জল ঢালছিস কেন রে? কি হয়েছে তো? আগুনে ঘি পোড়ার মতো ঝাঁঝিয়ে উঠল ঝিমলি। কেন জল ঢালছি বুঝতে পারছো না যেন? সব জেনে শুনে ন্যাকামো করা হচ্ছে। সারা শরীর জ্বলে যাচ্ছে আমার। আমার শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এ ঝিমলি হতে পারে না কিছুতেই। এক পা দু পা করে পেছনে সরতে শুরু করলো দশরথ। একসময় ধপ করে বসে পড়ল মাটির দাওয়ার উপর। তার নজর স্থির হয়ে আছে কলঘরের দিকে। পাতকুয়ার পাটটা আর দেখা যাচ্ছে না। অন্ধকারে উঠোনে লেবু গাছের পেছনে সেটা ঢাকা পড়েছে। জলের আওয়াজটাও যেন আর শোনা যাচ্ছে না। তার বদলে ভেসে আসছে একটা চাপা খিলখিলে হাসির শব্দ। কি হলো, ভয় পেলে নাকি?
কুয়োর জলটা কিন্তু আগের মতোই ঠান্ডা আর টলটলে আছে, ঠিক ওই শ্মশানের খালের জলের মতো। কথা শেষ হতেই আবার সেই হাসির শব্দ। ছুট্টে ঘরের ভেতরে গিয়ে দরজায় খিল দিল দশরথ। পরের দিন সকালটা আর 5টা সকালের মতোই স্বাভাবিক, যদিও রাতের ঘটনার রেশ কখনোই পরের দিন সকালে থাকে না। সতীনাথ বাবু মন্দিরে এসে উপস্থিত হয়েছেন ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে। নাম ঠাকুর, কেমন আছো? পুজো কি শেষ? আরে সত্যি যে, কি খবর তোমার? অনেক দিন পর এলে যে ভাইয়া এদিকে। ঠিকই বলেছ, আসলে বৌমা একা হাতে সংসারের সব দিক সামলায়। আমাকে ওই বাজারটুকু ছাড়া আর কিছুই করতে দেয় না। তাই নাতিটাকে আমি নিজের কাছেই রাখি। ওর সাথে আমার সারাটা দিন কেটে যায়। তবে আমি কিন্তু আজকে তোমার কাছে একটা দরকারে এসেছি। কথাগুলো একটু গোপনে বলতে চাই, তাই বাড়ি না গিয়ে সোজা এখানে এলাম। আরে তা বেশ, তো বলো না কি বলবে। এখন মন্দিরে কেউ আসে না, আমি একাই থাকি, তুমি নিশ্চিন্তে বলতে পারো। কথাগুলো কিভাবে শুরু করব বুঝতে পারছি না। বিগত কয়েকদিনের মধ্যে দাশুর বাড়ি গিয়েছিলে? না, যাইনি ঠিকই, তবে আগে তার সাথে আমার দেখা হয়েছিল ওই শ্মশানের ধারে খাল পাড়ে। চুপচাপ বসেছিল। কিন্তু এই কথা কেন জানতে চাইছো বলো তো? কিছু কি হয়েছে? শুনেছিলাম ওর বউটার নাকি খুব শরীর খারাপ। বাড়াবাড়ি কিছু হলো নাকি আবার গো? না না ঠাকুর মশাই, সেই সব কিছু না। দাশুর বউ এখন ভালো আছে। সমস্যাটা অন্য জায়গায়। আমার বৌমার কথা তো সব জানো। এই সম্পূর্ণ গ্রামে তুমি একমাত্র ব্যক্তি যে বৌমার বিশেষ ক্ষমতার কথা জানে। আজ আমার নাতিটার জন্মদিন। বৌমা গতকাল দশরথের বাড়িতে গেছিল ওর ছেলেটাকে নিমন্ত্রণ করতে, কিন্তু ঘরে ফিরে এসে সে আমাকে যা বলল সেটা যথেষ্ট চিন্তার বিষয়। বৌমার কথা আমি মোটেই অবিশ্বাস করি নে সতী। দুদিন আগে আমিও রাতের বেলা একজন মহিলাকে ওই দাশুদের বাড়িতে ঢুকতে দেখেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার চোখের ভুল টুল, কারণ পরের দিন যখন তাকে শুধলুম সে বলল যে কেউই আসেনি। কিন্তু আজ তোমার কথা শুনে মনে হচ্ছে সেদিন রাতে আমার এই বুড়ো চোখ দুটো কিছু ভুল দেখেননি। আমার ইচ্ছে ছিল তুমি যদি একবার নিজের চোখে গিয়ে ব্যাপারখানা দেখো। কথাটা মন্দ বলনি। আজ সন্ধ্যাবেলা মন্দির থেকে ফেরার পথে তোমার বাড়ি যাব। তোমার নাতিকে একটু আশীর্বাদ করে তারপর দুজন মিলে ওই দাশুদের বাড়ি যাওয়া যাবে ক্ষণ। সেদিন রাত্রি প্রায় 7টা নাগাদ সতীনাথ বাবু আর ঠাকুর মশাই গিয়ে উপস্থিত হলেন দশরথের বাড়িতে। দশরথ, দশরথ, আরে ও দশরথ, বাড়ি আছিস নাকি? একবার বেরিয়ে আয় দেখি। ঠাকুর মশাইয়ের গলার শব্দে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো দশরথ। আরে ঠাকুর মশাই, সতীনাথ কাকা আপনারা? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, বিশেষ কোনো কারণ নেই রে বাবা। হ্যাঁ, আমি আর সতী এই দিক দিয়ে যাচ্ছিলুম, তাই ভাবলুম সামনে দোল আসছে, মন্দিরের জন্য 108টা প্রদীপ তো লাগবে, সেটা তোকে মনে করি দিয়ে যাই। প্রতি বছর তো তুই দিস। সে আমার মনে আছে ঠাকুর মশাই, আপনি চিন্তা করবেন না।
ঠিক সময় আমি মন্দিরে প্রদীপ পৌঁছে দেব। দশরথের সাথে কথা বললেও ঠাকুরমশাইয়ের চোখ কিন্তু ঘুরপাক খাচ্ছে বাড়ির চারিদিকে। আচ্ছা, হ্যাঁ রে রতন, বৌমাকে কোথাও দেখছি নে, বাড়িতে নেই নাকি? থাকবে না কেন? আপনারা বসুন, আমি এক্ষুনি ডাকছি। রতনের মুখের কথা শেষ না হতেই এক হাত ঘোমটা টেনে ঝিমলি এসে উপস্থিত। পেন নাম নেবেন ঠাকুরমশাই? পেন নাম সতীনাথ কাকা। আপনারা সবাই ভালো আছেন তো? আমার শরীরটা আবার খুব একটা ভালো না, তাই অনেক দিন মন্দিরে যাওয়া হয়নি। দোলের আয়োজন বুঝি শুরু হয়ে গেছে? আমরা তো সে কথাই বলতে এসেছিলাম দাশুকে। তাছাড়া ওর মুখে তোমার অসুস্থতার কথা শুনে ভাবলুম তোমাকে দেখে আসাটাও দরকার। দশরথ সলজ্জ ভঙ্গিতে ঠাকুরমশাইকে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আপনাকে। না না, মনে করবো কেন রে, যা বলার বল দেখি। বলছিলাম ঠাকুরমশাই, বউটার হাতখানা যদি একবার দেখে দিতেন। সময়টা ঠিক ভালো যাচ্ছে না তো, তাই বলছিলাম। কালীচরণ কাকা মারা যাওয়ার পর থেকে আপনি আমাদের একমাত্র ভরসা। অন্য সময় হলে হয়তো ঠাকুরমশাই বারণ করতেন, কারণ রাতের অন্ধকারে হ্যারিকেনের আলোয় এত সূক্ষ্ম কাজ নির্ভুলভাবে করার মতো চোখের জ্যোতি এ বয়সে তার সঙ্গ ত্যাগ করেছে। আজ কিন্তু তিনি রাজি হয়ে গেলেন। ওনার ধারণা, হাত দেখানোর সময় দশরথের বউ সামনে এগিয়ে আসলে বা তার হাত স্পর্শ করলে এই ভিটের মধ্যে কোনো অঘটন ঘটতে চলেছে কিনা সেটা সহজে পরখ করতে পারবেন। তিনি নিজের হাতের আঙুল দিয়ে ঝিমলির একটা আঙুলের মাথা স্পর্শ করলেন, কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য। সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিলেন, আর তখনই ঘোমটার নিচ থেকে একটা চাপা হাসির শব্দ শোনা গেল। কোনো মানুষের শরীর যে এতটা গরম হতে পারে যে তাকে ছ্যাঁকা লাগে, সে সম্পর্কে ঠাকুরমশাইয়ের কোনো ধারণাই ছিল না। এটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। আমরা আজ আসি দাশু, বৌমার হাত বরং আমি অন্য কোনো দিন দেখব। বলেই ঠাকুরমশাই সতীনাথ বাবুকে সাথে নিয়ে তড়িঘড়ি বেরিয়ে আসলেন দশরথের বাড়ি থেকে। একটাও কথা বললেন না। পেছন থেকে ঝিমলির গলা শোনা গেল, ঠাকুরমশাই, আপনার নামাবলিটা যে উঠোনে পড়ে রইল, ওটা নিয়ে যান। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে কেমন করে গায়ের নামাবলিটা খুলে গেছে তিনি বুঝতে পারেননি। ঝিমলি সেটাকে কুড়িয়ে ওনার হাতে দিল। ঝিমলির হাত থেকে সেটা নেবার সময় ঘোমটার আড়াল থেকে মুখের যতটুকু অংশ তিনি দেখতে পেলেন তা কোনো সাধারণ নারীর মুখ নয়, একটা বিশ্রী ঝলসানো পোড়া মুখ। নামাবলিটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিতে দিতে ঝিমলি প্রশ্ন করল, কিছু কি জানতে পারলেন ঠাকুরমশাই? আহা বউ, ঠাকুরমশাই তো বললেন পরে তোর হাত উনি দেখে দেবেন। এখন আর তুই ওনাকে বিরক্ত করিস না, যেতে দে ওনাদের, রাত বাড়ছে এখন। ঝিমলির প্রশ্নের মানে দশরথ না বুঝলেও ঠাকুরমশাই ঠিকই বুঝেছিলেন। সেই প্রশ্নের ভঙ্গিতে মিশেছিল ব্যঙ্গ আর প্রতিহিংসা। একটু সাবধানে থাকিস বাবা দাশু, ঠাকুর মশাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখিস। কিছু একটা বলতে যাচ্ছিল দশরথ, তাকে থামিয়ে দিয়ে ঝিমলি বলে উঠল, আপনিও সাবধানে যাবেন সতীনাথ কাকা। রাতের বেলা গ্রামের পথঘাটে কখন কি হয় কিছু তো বলা যায় না, তাই না? ঠাকুরমশাই আর সতীনাথ বাবু কোনো কথা না বাড়িয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলেন। কয়েকদিন বাদেই দোল পূর্ণিমা। আজ আকাশে পাকা ডিঙির মতো চাঁদ উঠেছে। সতীনাথ বাবু হেঁটে চলেছেন ডোবার ধারের কাঁচা রাস্তাটা দিয়ে। শুকনো পাতার উপর
পা পড়ে মচমচ শব্দ হচ্ছে। শ্মশানের ধারে শিয়ালের ডাক এখান থেকেও শোনা যায়। ডোবা শেষ হওয়ার পরই শুরু হয়েছে কুণ্ডুদের বাঁশ বাগান। সেটার পাশ দিয়ে যাওয়ার সময় সতীনাথ বাবুর মনে হলো পেছনে আরও একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে। সেটা নিজের কানের ভুল কিনা তা বোঝার জন্য তিনি থামলেন। সাথে সাথে পায়ের শব্দটাও যেন থেমে গেল। বাড়ি থেকে বেরোনোর সময় ঝিমলির সাবধান বাণীটা আরও একবার কানে বাজল ওনার। আরও দ্রুত পা চালাতে শুরু করলেন তিনি। সামনে কয়েক হাত দূরে যেখানে বাঁশ বাগানটা শেষ হয়েছে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। সতীনাথ বাবু যেন বুকে একটু বল পেলেন। এই নির্জন রাস্তায় একজন সঙ্গী পাওয়া গেলে মন্দ হয় না, কিন্তু আরো কিছুটা এগোনোর পর ওনার সেই আনন্দে যেন ভাঁটা পড়ল। থমকে দাঁড়ালেন তিনি। পথ রোধ করে যে দাঁড়িয়ে আছে সে কোনো পুরুষ নয়, নারী। মুখের সামনে এক হাত ঢাউস ঘোমটা টানা। এটা কি দশরথের স্ত্রী ঝিমলি? কিন্তু সেটা কি করে সম্ভব? ওদের বাড়ি থেকে বেরোনোর সময় বউটা তো তাদের সাথে আসেনি। তাহলে সে কি করে আগে এসে পথ রোধ করে দাঁড়াবে? সতীনাথ বাবুর সমস্ত সন্দেহের সমাধান হতে খুব বেশি সময় লাগলো না। ঘোমটার ওপার থেকে ভেসে এলো অতি পরিচিত একটা কণ্ঠ। ঠাকুরমশাই ভয় পেয়েছেন সতীনাথ কাকা, আপনিও তাড়াতাড়ি বাড়ি যান। ঘরে আপনার বৌমা একা আছে, সে তো এখন উনুন ধরিয়ে রান্না করে, তাই না? এখন কখন কোথায় কিভাবে লেগে যায় কেউ কি বলতে পারে? একটা খিলখিলে পৈশাচিক হাসিতে যেন কেঁপে উঠল জায়গাটা। তারপরেই সব শান্ত। কোথায় কে? সব ফাঁকা। তিনি হন হন করে বাড়ির দিকে হাঁটা দিলেন। সে রাতে বাড়ি ফিরে এসে বৌমার নাতিকে সুস্থভাবেই ফিরে পেয়েছিলেন। কিরে বউ, খেতে দিবি না রাতে? রতন ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি খেতে দে। শোন, কাল কিন্তু আমার বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে। কোনো রকম পাগলামো করিস না যেন। ছেলেটাকে ঠিক মতো দেখে শুনে রাখিস। সেদিন রাতটা বেশ ভালোই কাটল দশরথের। বেশ কয়েকদিন বাদে এসে যেন তার পুরনো ঝিমলিকে ফিরে পেয়েছে। পরের দিন যখন সে বাড়ি ফিরল তখন সন্ধ্যা পেরিয়েছে। খিড়কির দরজাটা খোলা। ঘরে চৌকিতে রতন ঘুমোচ্ছে। দশরথ জানে মাঝে মধ্যেই দুপুরবেলা রতনকে ঘুম পাড়ানো অসাধ্য হয়ে ওঠে। সেই দিনগুলোতে সন্ধ্যা নামার সাথে সাথে রতনের চোখেও যেন ঘুম নামে। কাজেই ব্যাপারটা অবাক করার মতো কিছু না, কিন্তু যে ব্যাপারটা দশরথকে চিন্তায় ফেলল সেটা হলো ঝিমলিকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। বাড়ির পেছন, কলবাগান, পুকুর পাড়, আশেপাশের দু একটা বাড়ি, খালপাড়, মন্দির, ফটিকের বাড়ি সমস্ত তন্ন তন্ন করে খুঁজেও ঝিমলির খোঁজ মিলল না। এক বুক হতাশা নিয়ে দশরথ বাড়ি ফিরল। ঘরের ভিতর টিম টিম করে হ্যারিকেনটা জ্বলছে। সারাটা উঠোন যেন চাঁদের আলোয় রূপলি হয়ে উঠেছে। ক্লান্ত শরীরে মাটির দাওয়ায় এসে সে বসল। দুশ্চিন্তায় ভয়ে মাথার ভেতরটা তার যেন ফেটে যাচ্ছে। হঠাৎ রান্নাঘরের পেছনে
একটা নুপুরের শব্দ শোনা গেল, সাথে গুনগুন করে কে যেন গান গাইছে। গানের কথাগুলো না বোঝা গেলেও সুরটা বড় চেনা চেনা লাগছে। কিন্তু নুপুরের শব্দটা কার? ঝিমলি তো নুপুর পড়ে না, তার নাকি হাঁটতে চলতে অসুবিধা হয়। নুপুর পড়তে ভালোবাসত দশরথের প্রথম স্ত্রী তারা। শরীরে রক্ত যেন হিম হয়ে যায়। কি আছে রান্নাঘরের পেছনে? ওদিকেই তো কলা বাগানটা। কিন্তু একটু আগে ঝিমলিকে খুঁজতে গিয়ে তো বউকে পাওয়া যায়নি সেখানে। দশরথ ধীরে ধীরে পা বাড়ালো সেই দিকে। অন্ধকার কলা বাগানটা চাঁদের আলোয় আজ একটু হলেও বোঝা যাচ্ছে। বাগানের ভিতরে একটা ছায়ার মতো কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। বেশ কয়েকবার ঢোক গিলে দশরথ বলল, কে কে ওখানে? বউ নাকি? ও সারা ধরে আর পাগলামো করিস নে, ঘরে চল। নিমেষে যেন নুপুরের শব্দ, গানের গুনগুন আওয়াজ সব থেমে গেল। বউ কোথায় গেলি? দশরথের পেছনে ঠিক ঘাড়ের কাছে কয়েকটা শব্দ নিয়ে একটা হাওয়ার তরঙ্গ খেলে গেল। আমি তারা, তোমার ঝিমলি কোথায়? ওকে তো আমি। একটা খিলখিলে হাসিতে যেন কানে তালা লাগার জোগাড় হয়েছে। আর বুঝতে বাকি রইল না যে ঝিমলির শরীরকে আশ্রয় করে তারা ফিরে এসেছে। কালীচরণের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। দেখতে দেখতে চোখের সামনে ঝিমলির সমস্ত শরীরটা কেমন যেন কালো তকতকে খায় পরিণত হচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে বউটা। একই শরীরের মধ্যে কখনো তারা, আবার কখনো ঝিমলি। শরীরের বিভিন্ন অংশ সম্পূর্ণ বেঁকে যাচ্ছে। প্রাণটা বুঝি শরীর থেকে তখনই বেরিয়ে যাবে। আবার পরক্ষণে সব ঠিক হয়ে যাচ্ছে। দশরথ মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে উঠল। ঝিমলিকে তুই ছেড়ে দে তারা, তোকে তো আমি মেরেছি। তুই যা করার আমাকে কর, তুই ওকে ছেড়ে দে। রতনটা এখনো অনেক ছোট, মা ছাড়া কেমন করে থাকবে বল? আমার বাপের শাস্তি তুই ওদের দিস নে মা, ওদের দিস নে। দশরথের কোনো অনুরোধই তারাকে শান্ত করতে পারছে না। সে যেন আজ ঝিমলিকে নিয়ে যেতেই এসেছে। একদিকে অপার্থিব পৈশাচিক হাসি, আর অন্যদিকে যন্ত্রণার তীব্র আর্তনাদ। এত ঘটনার মাঝখানে রতনের ঘুমটা যে কখন ভেঙে গেছে কেউ লক্ষ্য করেনি। ঘুম ভেঙে কাউকে না পেয়ে বড় ভয় পেয়েছে ছেলেটা। কাঁদতে কাঁদতে উঠোন পেরিয়ে বাড়ির পিছনে এসে পৌঁছেছে। ছোট্ট রতনের কান্নার শব্দ তার আর ক্রোধকে যেন দ্বিগুণ করে তুলেছে। দশরথ হতভম্ব হয়ে দেখল তার আর পেছন থেকে রতন ছুটে আসছে মায়ের কোলে উঠবে বলে। সর্বনাশ! তাহলে কি রতনকেও আজ হারাবে সে? রতন আসিস না বাবা, ঘরে যা বাপ, ঘরে যা। এখানে আসিস না। কিন্তু মায়ের কোলে আসা থেকে কে কবে আটকাতে পেরেছে কোনো সন্তানকে? দশরথের কোনো কথাই কানে তুলল না রতন। এদিকে ঝিমলির প্রাণটা হয়তো আর কয়েক মুহূর্ত অতিথি এই শরীরটাতে। এমন সময় হঠাৎ রতন পেছন থেকে এসে জড়িয়ে ধরল তাকে। দশরথ ছেলের ভয়ানক পরিণতির কথা চিন্তা করে দুই হাতের পাতা দিয়ে চোখ ঢাকে। মা শব্দটাতে কি জাদু আছে জানি না, কিন্তু কথায় বলে শিশুর সরল হাসি এ জগতে অবিনাশী। কিন্তু হঠাৎ করেই পরিবেশটা যেন একেবারে পাল্টে যায়।
রতন মা মা করে কাঁদছে আর ঝিমলির শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে আছে। এতটুকু বিকৃতি নেই শরীরের কোথাও, আগের সেই রূপ লাবণ্যে ভরপুর। ঠাকুর মশাইয়ের বিধান অনুযায়ী দোলের আগেই নিজের প্রথম স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল দশরথ। দোল পূর্ণিমার দিন ঝিমলি তার নামে পুজো দিয়েছিল মন্দিরে। সে এখন পায়ে নূপুর পরে, প্রতিদিন স্নান করে তুলসী তলায় সন্ধেবেলায় প্রদীপ জ্বালায়, ভক্তি ভরে তারার ছবিতে প্রণাম করে। রতন জানে ওটা ওর তারামার ছবি। সেদিন যদি রতন মা বলে ডেকে ওভাবে পেছন থেকে জড়িয়ে না ধরত, তাহলে হয়তো আজ দশরথের সংসারের ছবিটা অন্যরকম হতো। তারা কোনোদিন মাতৃত্বের স্বাদ পায়নি ঠিকই, কিন্তু তাই বলে সন্তানের সাথে মায়ের সম্পর্কের গভীরতা সে বোঝে না এমনটা নয়। রতনকে সে মাতৃহারা করতে চায়নি কোনোদিনই। তাই হয়তো রতনের জীবনে ঝিমলির পাশাপাশি তারও একটা জায়গা তৈরি হয়েছিল। অপার্থিব জগৎ শুধুই প্রতিহিংসার নয়, সেখানেও আছে মায়া, মমতা, মাতৃত্ববোধ। বিলপুরের শ্মশানের কুকুরগুলো এখন কিন্তু আর রাতে কাঁদে না। আপনারা শুনলেন পারমিতা চ্যাটার্জির লেখা বিলপুর গ্রামের প্রেতাত্মা। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদেরকে সাপোর্ট করতে চাইলে আপনারা সুপার থ্যাঙ্কস বা সুপার স্টিকার্স কিনে আমাদের ওয়ান টাইম সাপোর্ট করতে পারেন, বা আমাদের তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বারশিপও নিতে পারেন। আ বিগ শাউট আউট টু দ্য মেম্বার্স অফ তালদিঘি ফ্যান ক্লাব। ইউ গাইজ আর অসম। আমাদের মেম্বারশিপের ভ্যালুটা খুবই কম, একদমই কম, বাট সব থেকে ভালো লাগে যেটা, এই ইকোনমিক অ্যাসপেক্টটার থেকেও যেটা ভালো লাগে, যে সবার ইচ্ছেটা এটা করার, মানে এই মেম্বারশিপটা নেওয়ার। থ্যাংক ইউ এগেইন। আচ্ছা, তাহলে এবার একটু আড্ডা মারতে চলে যাই আজকে। অস্মিতা বিশ্বাস 24 বলছে আমার সাথে ওকে লেট আস পজ ফর আ মোমেন্ট। এইটা একটা হরর ইনসিডেন্ট আমার মনে হচ্ছে। আচ্ছা, অস্মিতা বিশ্বাস একটা খুব সুন্দর ইনসিডেন্ট শেয়ার করছে। বলছে আমার অ্যাকচুয়ালি অনেক গল্পই আছে, কিন্তু একটা ছোট্ট বলি। আমি আমার মাসির বাড়ি গেছিলাম, সেখানে আমি আর আমার দিদি, মানে আমার মাসির মেয়ে, ওর সাথে শুয়েছিলাম। মাঝরাতে আমি ফিল করি আমার মাথায় কেউ যেন হাত বোলাচ্ছে। আমি ভাবলাম যে ওই হবে, মানে আমার দিদি, কারণ ও একটু কেয়ারিং, বা এরমও হতে পারে যে ওর হয়তো ফিল হচ্ছিল যে আমার একটু প্রবলেম হচ্ছে। আমি ভুলেই গেছিলাম, কিন্তু ওকে পরের দিন জিজ্ঞাসা করায় ও বলে না, ও করেনি। আর মজার ব্যাপার, ওই রুমে খালি আমি আর ওই ছিলাম, আর কেউ ছিল না। তার কয়েক মাস পর ও আমার বাড়িতে এলে আবার আমরা দুজনে এক রুমে শুই, আবার সেই রাতেও সেম হয়। পরের দিন আমি ওকে বলি, ও বলে এটা করেনি। এটা সাইকোলজিক্যালও হতে পারে যে আমার মাথায় আগের ওই ঘটনাটা চলছিল বলে আমার এটা এরকম হয়েছে, বা আমি হ্যালুসিনেট করেছি। এটাই ছিল আমার ছোট্ট ইনসিডেন্ট। আমার কাছে আরও গল্প আছে, বাট আমার নিজের না, শোনা গল্প। নিশ্চয়ই তুমি সেগুলোও এরকম লিখে লিখে শেয়ার করতে পারো। আপনারাও শেয়ার করুন না এরকম ছোট্ট ছোট্ট কমেন্টসে একটা দুটো ছোট হরর ইনসিডেন্ট। তাহলে ভূতের গল্প শোনার পর আড্ডার মধ্যে দিয়ে আরও কিছু কিছু ছোট্ট ছোট্ট হরর ইনসিডেন্টস আমরা সবাই সবার সাথে শেয়ার করে নিতে পারবো। বেশ সুন্দর একটা কনক্লুশন হবে একটা এপিসোডের। সত্যি কি মিথ্যে, আই রিয়েলি ডোন্ট কেয়ার, কারণ এগুলো সত্যতা প্রমাণ করা যায় না। আপনার কাছে যেটা সত্যি সেটা আরেকজনের কাছে মিথ্যে, এবং দুজনকেই দুজনেরটা এই ক্ষেত্রে মেনে নিতে হবে, কারণ কারুর হাতেই কোনো প্রুফ নেই। যে ভূতে বিশ্বাস করেন খুবই ভালো, যে করেন না খুবই ভালো, তবে দুজনের মধ্যে কখনো যেন ঝামেলাটা না হয়। সায়ন মণ্ডল 7860 বলছে এতদিন পর একটা চরম গল্প শুনলাম। সুকান্ত দাসের হাতে রিয়েলি অ্যামেজিং লাগলো। এমনি গল্প তুলে ধরো, আমাদেরও ক্লান্তির শেষে এই এক মেডিসিন দ্যাট ওয়ার্কস ফর মি টু ওয়েল। যাই হোক, খুব ভালো লাগলো এই গ্রাম বাংলার গল্পটা। এক্সাইটেড ফর দ্য নেক্সট ওয়ান। লাভলি রিয়া বলছে
প্রতি রাতেই আমি তালদিঘির গল্প শুনতে শুনতে ঘুমাই, আর প্রতিবারের মতো এই গল্পটাও খুব ভালো লাগলো। আর এই গল্পটা শুনতে শুনতে 1:30 বেজে গেল, আবার যাই ঘুমিয়ে পড়ি। আরে গল্প শুনে 1:30টার সময় ঘুমিয়ে পড়লে হবে? একবার জানলার বাইরে তাকাও, দেখো কে আছে। বড় বড় চোখ, কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, দেবে ঘাড় মোটকে। সুফিয়ান খান 579 বলছে, যখন 221B হ্যারিসন রোডের ফ্যামিলি মেম্বার্স 80K এর মতো ছিল, তখন থেকে 221B হ্যারিসন রোড চ্যানেলটি সবথেকে প্রিয় আমার কাছে। গল্পগুলো তো অসাধারণ, তার সাথে সুমিতেন্দ্রদা আপনার গলার আওয়াজটা খুব মধুর। থ্যাংক ইউ, আমি আপ্লুত। আর কি মারছি না, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার গলার আওয়াজটা খুব মধুর, আমার ভালো লাগে। আচ্ছা, এক কাজ করুন, পুরো টিমের সঙ্গে একটা শর্টস ভিডিও আপলোড করুন না, খুব ভালো লাগবে আমাদের। আসলে পুরো টিমকে নিয়ে একটা শর্টস বানানো চেষ্টা করতে পারি, কারণ আমি আর প্রত্যয় একমাত্র এইখানে আমাদের স্টুডিওতে বসে কাজ করি। আর তাছাড়া যারা কাজ করেন তারা অনেক দূরে দূরে থাকে। হ্যাঁ, পারমিতাদি, দেবশ্রীদি, সুকান্ত, সুদেশনা, অনেক, সায়ন, তারপর পল্লব, সূর্য, অনেকে আছে যারা আমরা একসাথে কাজ করি, অস্মিতা, সৌরভ। এবার সবাই খুব স্ক্যাটার্ড, সবার সাথে একটা শর্টস, একটা মিট আপ করতে হবে। তাহলে মানে বেসিক্যালি আমি আর প্রত্যয় এখানে বসে খালি দিনরাত এই কাজটা করে যাই। মনোজিৎ দাস 8414 বলছে, দাদা আমি হালিশহরের বাসিন্দা, আমার নামটা একবার নিও। হালিশহর জুট মিলের নাম হলো হুকুমচাঁদ জুট মিল। ইস, এই খবরটা যদি আগে পেতাম গো, গল্পটাতে অ্যাড করলে খুব ভালো লাগতো। আমার পাশের বাড়ির কাকু ওই মিলে কাজ করেন। আমি হালিশহরের লালকুটিতে থাকি, ওখান থেকে মিল 2 মিনিট। থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর লাগলো। তোমার সাথে যদি আগে পরিচয় হতো, এই গল্পটা বানানোর সময় আরও ডিটেলস অ্যাড করতে পারতাম। আরেকজন ইউজার বলছে, দাদা আমি হালিশহর থেকে শুনছি, অনেক আগেই সাবস্ক্রাইব করেছিলাম, কিন্তু আজ বাড়ির পাশের গল্প শুনে দারুণ লাগছে। থ্যাংক ইউ। আরও জায়গা থেকে যারা গল্প শুনতে চান তাদের জায়গার ব্যাপারে আমাদেরকে ডিটেলস দিন, কমেন্টসেই দিন, আমরা পড়বো। যদি আমাদের চোখে পড়ে আমরা সেগুলো নিয়েই কাজ করার চেষ্টা করব। জয়িতা ধর বলছে, বালি থেকে শুনছি দাদা, বাড়িতে কাজ করতে করতে আপনাদের গল্প শোনাটা অভ্যেস হয়ে গেছে। অফিসেও খুব কাজের প্রেশার থাকলে আপনাদের গল্প শুনতে শুনতেই কাজ করি, রিল্যাক্স লাগে। আরও অনেক গল্প আনুন। থ্যাংক ইউ। আমরা অনেকগুলো গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। থ্রু আউট দিস ইয়ার অনেকগুলো গল্প হবে, তালদিঘিও এগোবে। অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে সেরকম চলবে। ভালো ভালো প্রজেক্টসও 1-2 করার চেষ্টা করব এর মাঝেই। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, পাশে থাকবেন। প্রিয় ভাইজান 786 বলছে, আমরা বোরখার কাজ করি আর আপনাদের গল্পগুলো শুনি। যে মেয়েদের বোরখা তৈরি হয় ওইগুলো তৈরি করি, বুঝলেন দাদা। গল্পগুলো খুব ভালো লাগে শুনতে। আমরা বারাসাত থেকে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই একসাথে আমাদের গল্পগুলো শোনো, এটা শুনে ভালো লাগলো। খুব ইউনিক একটা অকুপেশনের কথা মেনশন করলে। আমরা রোজই দেখি যে অনেকেই বোরখা পরে আছেন, কিন্তু ভাবিনি কখনো যে এটার প্রোডাকশন কীরকম হয়, কোথা থেকে হয়। তো বারাসাতে বানানো হয়, এটা খুব সুন্দর একটা ইনফরমেশন, মানে ইউজ করতে পারি গল্পে কখনো, ইম্পর্টেন্ট। একজন ইউজার বলছে, এখন রাত্রি প্রায় 4টে, আপনাদের চ্যানেলের গল্প শুনছি, খুব ভালো লাগছে। বাহ, আমি ওই সময় বোধহয় ঘুমাচ্ছিলাম, বাট থ্যাংক ইউ সো মাচ যে ওরকম রাত্রে জেগে গল্প শুনছেন। কমেন্ট করবেন, রাত্রে তো লোকের মাইন্ডটা ফ্লো করে, আরও বড় বড় কমেন্ট লিখুন রাত্রেবেলা, কি আছে। কুনাল রয় 786 বলছে, আজ 18/3/2024 গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা কম বেশি অনেকেই শুনেছে। হ্যাঁ, অত্যন্ত মর্মান্তিক। আর কি বলবো, মানে আমাদের দেশ, আমাদের গভর্নমেন্টকে ব্লেম করা উচিত নয়, তবে তাদেরও যেরকম একটা পারভিউ রাখা উচিত, এই জিনিসগুলোর উপর একটা সুপারভিশন রাখা উচিত। মানুষদেরও আমার মনে হয় একটু রেসপন্সিবল হয়ে এই ইললিগাল কাজগুলো, এই কনস্ট্রাকশনগুলো না করলে বেটার হয় না কি? আমরা প্রথমেই সরকারকে ব্লেম করে দিই সবসময়, কিন্তু কখনো নিজেদের দিকে আঙুলটাকে পয়েন্ট করি না যে আমাদের এই সোসাইটিটাই হয়তো আজকের এই দুর্ঘটনাটার জন্য রেসপন্সিবল। আচ্ছা, কমেন্টটা ফার্দার পড়ছি। সারাদিন হসপিটালে অনেক মৃতদেহ, অনেক আহত প্রিয়জনদের হারানোর কষ্ট দেখে মনটা খুব ভার হয়েছিল। বিশ্বাস করো দাদা, কাজ শেষ করে কানে হেডফোন লাগিয়ে গল্পটা শুনতে শুনতে মনটা খুব হালকা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের পুরো টিমকে আমাদের মন ভালো করার জন্য। হ্যাঁ, এরকম একটা মিসঅ্যাপ হয়ে গেলে অ্যাকচুয়ালি এই সময়গুলোতে কথা বলা যায় না। ইটস বেটার টু অবজার্ভ আ পিন ড্রপ সাইলেন্স। আর তোমার কমেন্টটা পড়ে যা মনে হচ্ছে তুমি মেডিকেল বা হসপিটালিটি প্রফেশনের সাথে ইনভলভ, মেবি তুমি একজন ডাক্তার,
তুমি অ্যাডমিনিস্ট্রেশনে আছো, ম্যানেজমেন্টে আছো, বা এনিথিং, তুমি নার্সিংয়ে আছো, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমাদের এই অক্লান্ত পরিশ্রম, দেখো এই সব জায়গায় কাজ করতে সকলের কিন্তু ভালো লাগে না, একদম অনেস্ট কথা বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে দিন রাত লেবারটা দিচ্ছ, এই খাটনিটা খাটছো, সেটার জন্য উই অ্যাজ এ সোসাইটি আর প্রাউড অফ ইউ, আর প্রাউড অফ দ্য পিপল ওয়ার্কিং ইন দ্য মেডিকেল প্রফেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমাদের ভালোবাসা নেবেন। আমি এটা শুধু 221B হ্যারিসন রোডের হয়ে বলছি না, আমি চেষ্টা করছি এটা গোটা সমাজের হয়ে বলার আপনাদের। আর এখানে যে আমরা একটা ছোট্ট পার্ট প্লে করছি, যেখানে আপনারা সোসাইটিতে এত বড় কন্ট্রিবিউশন দিচ্ছেন রেগুলারলি, আর সেখান থেকে এসে আপনারাও মানুষ, আপনাদের যে স্ট্রেসটা হয় সেইটাকে একটু হলেও এলিভিয়েট করতে পারছি। ফর দ্যাট, এই চান্সটা পাওয়ার জন্য উই আর গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিস্টার বেইন 94, খুব সুন্দর নাম তো, বেইন, ব্যাটম্যানের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, মিস্টার বেইন 94 বলছে, আমি সামন্ত বেইন, পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে দুবাই থাকি। গল্পটা শুনতে ভালো লাগছিল, আর বিশেষ করে গল্পের বেসটা ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে, তাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল শুনতে। জায়গাগুলো খুব চেনা, বেশ ভালো লাগলো। আপনাদের গল্প শোনা হয় ঘুমানোর সময়, নাইট ডিউটি এটসেট্রা। একা রুমে থাকি, গল্প শুনতে শুনতে এমন ভয় লাগে যে দিনের বেলাতেও শুনতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। এরকম আপনারাও যে বিভিন্ন প্রফেশনের কথা বলেন, নিজেরা কোথায় থাকছেন, প্রবাসে থাকছেন, এখানে থাকছেন, বিভিন্ন রাজ্যে থাকছেন, আপনাদের সিচুয়েশনগুলো শেয়ার করুন। কারণ হতে পারে কখনো আমরা এর মধ্যে থেকে বেছে নিলাম আমাদের গল্পের কোনো সাবজেক্ট, আমাদের গল্পের চরিত্রকে এখান থেকেই বেছে নিলাম, আপনারা কেউই হয়ে গেলেন আমাদের গল্পের চরিত্র। স্বরূপ বিশ্বাস 2258 বলছে, দাদা বলছি তালদিঘিটা আবার কবে আসবে? অপেক্ষায় আছি, খুব মিস করছি তালদিঘি এপিসোডটা। ওই গল্পগুলো না শুনলে মনে হয় সানডে সাসপেন্স শুনছি। দাদা আপনারা তাড়াতাড়ি গল্পটা দেওয়ার ব্যবস্থা করুন, অপেক্ষায় রইলাম। তালদিঘি গল্প বেস্ট, ইয়েস, তালদিঘি গল্প ইজ দ্য বেস্ট। আর আমরা খুব তাড়াতাড়ি তালদিঘির আরেকটা এপিসোড আনছি, সেটার উপর কাজ করছে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তার নামটা এখানে বলছি না। ওনাকে আমরা তালাবন্ধ করে একটা গ্রামের মধ্যে লক করে দিয়েছি ম্যাজিক্যালি, বুঝলেন? তালদিঘি আসছে, খুব তাড়াতাড়ি আসছে, জোকস অ্যাপার্ট। তো আজকের মতো আড্ডাটাকে আমরা এখানেই র্যাপ আপ করছি। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ইউ আর লিসনিং টু 221B হ্যারিসন রোড। স্টে টিউনড।